রোদ শুভ্রের কথা শুনে কিছুটা দূরে সরে যায়। নাকমুখ সিটকে বলে ওঠে, অসভ্য লোক সব সময় আজে বাজে কাজ করার ধান্দা। শুভ্র ঠোঁট কামড়ে হাসে, রোদের হাত ধরে টেনে নিজের বুকের উপরে ফেলে আস্তে করে বলে, বিস্ময়সূচক চিহ্ন। তো ম্যাডাম কি বলতে চাইছিলেন আপনি? রোদ শুভ্রের দিকে তাকায়, হাসার চেষ্টা করে আমতা আমতা করে বলে, এই যে শোনেন না। ম্যাডাম শুনছি আমি। আপনি বলেন। রোদ চোখ বন্ধ করে বলে ওঠে, আমি নানু সবার সাথে গ্রামের বাড়িতে যেতে চাই। প্লিজ আমাকে যেতে দিন। প্লিজ প্লিজ। কোথাও যাওয়া হবে না বউ। রোদ চোখ খুলে শুভ্রের দিকে তাকিয়ে বলে, প্লিজ দিন না যেতে। সবাই তো যাবে, আপনিও চলুন, সবার সাথে অনেক মজা হবে। আমার কাজ আছে, আমি যেতে পারবো না। রোদ, তাহলে আমায় যেতে দিন। শুভ্র রোদকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আর যাই হোক, আমি আমার বউকে কোথাও যেতে দিব না। রোদ চোখ মুখ ছোট ছোট করে তাকায় শুভ্রের দিকে, কিছুক্ষণ সময় চুপ থাকে। রোদ মাথা তুলে উঠে শুভ্রের গলা জড়িয়ে ধরে বলে ওঠে, স্বামীজান তুমি এমন করো কেন? প্লিজ যেতে দাও না। ও স্বামী। রস্য উকার ব্রোরোদের এমনভাবে কথা বলতে দেখে ফিক করে হেসে দেয়। রোদকে জড়িয়ে ধরে বলে ওঠে, মাইর খাবি? রোদ, না, আমি মাইর খেতে চাই না। প্লিজ যেতে দিন না। শুভ্র পুনরায় রোদকে জড়িয়ে ধরে বলে ওঠে, আমি তোমাকে যেতে দিলে আমার লাভ কি? সেই তো আমাকে বউ ছাড়া রাতে একা একা ঘুমাতে হবে। রোদ শুভ্রের কাছ থেকে সরে যেতে বলে, আপনি আসলেই একটা অসভ্য, সবকিছুতে লাভ ক্ষতি খুঁজেন। শুভ্র হাসে, রোদকে আরও শক্ত করে জড়িয়ে ধরে বলে, সবার বেলায় লাভ ক্ষতি খুঁজি না বউ, শুধু তোমার বেলায়। রোদ কটমট চোখে শুভ্রের দিকে তাকায়। শুভ্র হেসে রোদকে ঘুরিয়ে রোদকে বিছানার সাথে চেপে ধরে ফিসফিস করে বলে, যেতে দিব, তবে আমাকে তার বদলে অন্য কিছু দিতে হবে। রোদ ভয়ে ঢোক গিলে আমতা আমতা করে বলে, অন্য কিছু মানে? শুভ্র রোদের নাকের সাথে নিজের নাক ঘষে ফিসফিস করে বলে, চলো না বউ, আমরা ইটিস পিটিস করি। রোদ নিজেকে ছাড়াতে ছাড়াতে বলে, অসভ্য বাজে লোক, ছাড়ুন বলছি। সব সময় মাথায় বাজে মতলব নিয়ে ঘুরেন। শুভ্র রোদের কথায় ঠোঁট কামড়ে হাসে, তারপর বলে, এত সুন্দরী বউ থাকলে বাজে মতলব তো মাথায় সব সময় থাকবে বউ। রোদ নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলে, শয়তান ছেড়ে দে আমায়। তুই আমার দেহ পাবি, কিন্তু মন পাবি না। রোদের কথা শুনে শুভ্র শব্দ করে হেসে দেয়। তারপর বলে, আমার দেহ হলেই চলবে, মন পড়ে নিব। রোদ কাদো কাদো হয়ে বলে, প্লিজ, আমার শরীর এমনিতেই খুব খারাপ, ছেড়ে দিন আমায়। শুভ্র রোদকে ছেড়ে রোদের বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। শুভ্র বুকে মাথা রাখাতে রোদের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। রোদ শুভ্রের মাথা সরানোর চেষ্টা করে বলে, প্লিজ, আমার খুব কষ্ট হচ্ছে, মাথা তুলুন। শুভ্র রোদের কথা শুনে আরও শক্ত করে জাপটে ধরে রোদ। ঘুম জড়ানো কণ্ঠে বলে ওঠে, বউ, শান্তিতে আমাকে ঘুমাতে যাও। যদি ডিস্টার্ব করো তো আকার লোকে তোমার গ্রামের বাড়ি যাওয়া ক্যান্সেল। রোদ সাথে সাথে শান্ত হয়ে যায়। তার মানে শুভ্র তাকে গ্রামের বাড়ি যেতে দিবে। রোদ খুশিতে গদগদ হয়ে বলে, সত্যি আপনি আমাকে যেতে দিবেন? তবে আর একটা কথা বললে তোমার যাওয়া ক্যান্সেল। রোদ সাথে সাথে চুপ হয়ে যায়। কিছু সময় যেতেই রোদও ঘুমের রাজ্যে তলিয়ে যায়। 2 দিন পর গ্রামের বাড়ি চৌধুরী ভিলা। রাত দুপুর 12টা কি দুপুর 12টা। ছাদে দাঁড়িয়ে আছে রোদ। আজ 2 দিন হল গ্রামের বাড়ি এসেছে রোদ। শুভ্র আসেনি, কি জানি কাজ আছে তার জন্য। দিনের সময়টা ভালোভাবে কাটলেও রাতে অনেকটাই একা একা লাগে। সবাই হয়তো গভীর ঘুমে। রোদ বাড়ির ছাদে দাঁড়িয়ে আছে। চারদিকটা কেমন গা জমজমে পরিবেশ। বাড়ির পিছনে বিশাল জঙ্গল। কিছুক্ষণ হলো রোদ ছাদে এসেছে। ভয়ে ভয়ে লাগছে, কেন জানি মনে হচ্ছে আশেপাশে কেউ আছে। পিছন থেকে কিছু শব্দ পেয়ে পিছনে ঘুরে তাকায়, সামনে কোনো অবায়ক দেখে চিৎকার করতে নেয়। এমন সময় মুখে রুমাল চেপে ধরে। 1 মিনিটের মধ্যে ডলে পড়ে সামনে থাকা লোকটার বুকে। সামনে থাকা লোকটা বাঁকা হেসে কোলে তুলে নেয়। সকাল সকাল সোয়া 7টা আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠে রোদ। নিজেকে শুভ্রের বাহু বন্ধনে আবদ্ধ দেখে আনমনে ঠোঁটে হাসি ফুটে। আস্তে করে শুভ্রের কাছ থেকে সরে আবার শুভ্রের দিকে ঝুঁকে কিছুক্ষণ অপলক দৃষ্টি তাকিয়ে থাকে। শুভ্রের কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে নাক টেনে বলে ওঠে, ঘুমালে কত্ত কি উট লাগে, আর জেগে থাকলে মনে হয় একটা খবিস। সব সময় গোমরা মুখে থাকবে আস্ত একটা হাতি। রোদ কথাগুলো আস্তে আস্তে বলে। আবার চুপ থেকে শুভ্রের ঠোঁটের দিকে নজর যায়। শুভ্রের ঠোঁটের দিকে হাত বাড়িয়ে আলতো হাতে ছুঁয়ে দেয়। ফিসফিস করে বলে, ইসস করে, আমার জামাইটা দেখছি খুব কিউট। কত সুন্দর ঠোঁট, দেখলেই তো কামড়ে দিতে মন চায়। রোদ মনে মনে কিছু একটা ভাবে। তারপর বলে, আচ্ছা, আমি যেমন তার ঠোঁট দেখে ক্রাশ এছি কামড়ে দিতে ইচ্ছে হয়েছে, তার মানে অন্য মেয়েরাও তাকে দেখলে এই সব ভাবে। এই রকম তাদেরও কামড়ে দিতে ইচ্ছে করে। আচ্ছা, এই লোক তো সারাক্ষণ বাহিরে থাকে, তার মানে তার এই ঠোঁট সারাক্ষণ মেয়েরা দেখে আর এই সব ভাবে ছি। রোদের হাসি মুখটা চুপসে যায়, রাগে দুঃখে চোখে পানি টলমল করছে। রোদ রেগে গিয়ে ঠাসস করে শুভ্রের ঠোঁটের উপর থাপ্পড় বসায়। ঘুমের মধ্যে থাপ্পড় মারাতে ধর ফরিয়ে উঠে বসে। সামনে রোদ কাঁদছে। তারে
তা ভেবেই কষ্ট হচ্ছে যে তার জামাইকে নিয়ে অন্য মেয়েরাও এই সব ভাবে। ওই রিয়া আর জেরিনও এই সব বাজে বাজে কথা ভাবে। রোদের কান্না গলা থেকে বেরিয়ে আসে। ইচ্ছে করছে হাত পা ছুঁড়ে ফ্লোরে বসে কাঁদতে। শুভ্র রোদের ওকার খের পানি মুছে দিয়ে আদুরি কণ্ঠে বলে উঠে, কি হয়েছে আমার ছোট্ট ফুলের, কাঁদছ কেন জান? রোদ নাক টেনে টেনে কাঁদছে, শুভ্রের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলে উঠে, আপনি এখন থেকে বাহিরে গেলে বোরকা হিজাব পরে যাবেন। শুভ্র রোদের গাল থেকে হাত সরিয়ে বলে উঠে, ওয়াট, কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিক বলছি, আপনি এখন থেকে বোরকা হিজাব পরে যাবেন। শুভ্র তপ্ত নিঃশ্বাস ফেলে রোদের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে, আমি কি মেয়ে যে বাহিরে বের হলে বোরকা হিজাব পরে বের হব? আর আমি কিসের জন্য বোরকা হিজাব পরে বের হব সেটা শুনি আগে। রোদ শুভ্রের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে হাত দিয়ে ইশারা করে শুভ্রের ঠোঁটের দিকে। শুভ্র কিছু না বুঝে বলে, যা বলবে মুখে বলো। রোদ মাথা নিচু করে ফেলে আস্তে করে বলে উঠে, আপনি অনেক সুন্দর, তাই বোরকা হিজাব পরে বাহিরে বের হবেন। শুভ্র কপাল কুঁচকে তাকায় রোদের দিকে, তারপর বলে, আমি সুন্দর তার জন্য বোরকা পরে কেন বের হতে হবে? রোদ মাথা তুলে তাকায় শুভ্রের দিকে, আবার মাথা নিচু করে ফেলে। তারপর মিনমিন স্বরে বলে, আপনাকে মেয়েরা দেখলে তাদের মধ্যে আজে বাজে চিন্তা, সে বাজে নজর দেয়, আর সে সব তো পাপ। তাই আপনি শুধু শুধু মেয়েগুলোকে পাপের ভাগিদার কেন বানাবেন? শুভ্র রোদের কথা বুঝতে পেরে ঠোঁট কামড়ে হাসে। রোদের হাত ধরে টেনে নিজের কোলের উপর বসিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে বলে, ম্যাডাম, বাজে নজর কি অন্য মেয়েরা দেয় নাকি আপনি? শুভ্রের কথা রোদ থতমত খেয়ে যায়। আমতা আমতা করে বলে, একদম না, আমি কেন নজর দিতে যাব? শুভ্র মৃদু হাসে রোদকে আরও শক্ত করে জড়িয়ে ধরে বলে, ঈশ্বর ম্যাডাম, আপনি কি কোনোভাবে জেলাস ফিল করছেন আমাকে নিয়ে? না মানে আমাকে দেখে কি আপনার ইটিস পিটিস করতে মন চাচ্ছে? রোদ নিজেকে জানানোর চেষ্টা করে বলে, রোদ, একদম না, আমি জেলাস ফিল করছি না। শুভ্র, ওহহ, তাই নাকি? রোদ, হুমম, এবার ছাড়ুন প্লিজ। শুভ্র রোদকে নিজের দিকে ঘুরিয়ে শব্দ করে চুমু খায় রোদের গালে। রোদ লজ্জায় মাথা নিচু করে ফেলে। শুভ্র রোদের দুই গালে হাত রেখে পুরো মুখে চুমু খায়। শুভ্রের প্রতিটা স্পর্শে রোদ কেঁপে ওঠে। শুভ্র রোদকে ছেড়ে আস্তে করে রোদকে বলে উঠে, গ্রামের বাড়ি যাওয়াটা কি খুব জরুরি? রোদ রোদ আস্তে করে বলে উঠে, রোদ, হুম, প্লিজ আমাকে যেতে দিন না। রোদ শুভ্রকে ছেড়ে বেড থেকে উঠে যেতে যেতে বলে, ওকে যা তুই। শুভ্র ওয়াশরুমে গিয়ে শব্দ করে দরজা লাগায়। রোদ বুঝতে পারছে তার রাগ। শুভ্র দরজা উপরে দেখাচ্ছে। রোদ বেড থেকে উঠে নিজের রুমে যায় ফ্রেশ হয়। একার রেডি হয়ে নিচে আসে। সবাই রেডি হয়ে আছে। শুভ্র রাজি হয়েছে রোদকে যেতে দিবে, এই জন্য সবাই খুশি। সবাই মিলে একসাথে নাস্তা করে নেয়। বাড়ির সবাই গেলেও আরাফ চৌধুরী, হাসি বেগম এরা কেউ যাবে না। রিনা খান, জেরিন, জুই, অয়ন, নিলয়, নীলা, অহনা, টিনা, নীরার হাজবেন্ড আকাশ, সাথে রোদ, রুহি, হেনা বেগম, মীরা বেগম, সবাই যাচ্ছে। শুধু যাচ্ছে না, আরাফ চৌধুরী, হাসি বেগম আর শুভ্র। আরাফ চৌধুরী অফিসের কি কাজ আছে, সেই জন্য যেতে পারবে না। সাথে অয়ন আর নিলয়ের বাবারা অফিসের কাজ রেখে আসতে পারবে না। সবাই রেডি হয়ে গাড়ির দিকে গেছে। রোদ হালকা মেরুর রঙের একটা গাউন পরে হিজাব পরে মুখে মাস্ক দিয়েছ। রোদ বাড়ি থেকে বের হবে, কিন্তু কিছু একটা ভেবে থেমে যায়। তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে উপরে উঠে দৌড়ে শুভ্রের রুমের দিকে যায়। শুভ্র এখনও নিজের রুমেই আছে। রোদ শুভ্রের দরজার সামনে এসে উকি মারে। শুভ্র আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে। রোদ পা টিপে টিপে রুমে ঢুকে। শুভ্র রোদকে খেয়াল করেছে আয়নায়। শুভ্র স্বাভাবিক ন্যায় রেডি হচ্ছে। রোদ শুভ্রের পিছনে দাঁড়িয়ে গলা খাকারি দিয়ে আস্তে করে বলে ওঠে, আমি যাচ্ছি। শুভ্র মিরর থেকে চোখ সরিয়ে রোদের দিকে তাকায়। কিছুক্ষণের জন্য অপলক দৃষ্টি তাকিয়ে থাকে, পরে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, তো আমার কাছে কি? রোদ চোখ মুখ চুপসে যায়। আস্তে করে বলে উঠে, এভাবে বলছেন কেন? কিভাবে বলবো তাহলে? রোদের কেন জানি মনে হচ্ছে শুভ্র তার উপরে অভিমান করেছে। রোদ শুভ্রের সামনে এসে দাঁড়ায়, হাত উঠিয়ে শুভ্রের গলা জড়িয়ে ধরতে নেয়, কিন্তু ব্যর্থ হয়। শুভ্র রোদের কোমর ধরে কিছুটা উপরে তুলে রোদ খুশি হয়ে রস্য উকার ভ্রের গলা জড়িয়ে ধরে। শুভ্রের গালে টুপ করে চুমু খেয়ে লজ্জায় গলায় মুখ লুকায়। শুভ্র অবাকের চরম পর্যায়, মনে মনে খুশি হলেও মুখে তার গম্ভীরতা। রোদ মাথা তুলে আদুরে স্বরে বলে উঠে, প্লিজ এই রকম মন আকার রাপ করে থাকবেন না। 7 দিনের তো ব্যাপার, চলে আসবো আমি। আপনাকে এই রকম মন খারাপ করে থাকলে একদম ভালো দেখায় না, খুব খুব পচা লাগে। কথা শেষ করেই শুভ্রের দিকে তাকায় রোদ। শুভ্র কেমন ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে রোদের দিকে। রোদ ভয়ে ঢোক গিলে শুভ্র রোদকে আরও শক্ত করে চেপে ধরে নিজের সাথে। শুভ্র রোদের ঠোঁটের দিকে এগিয়ে নিজের ঠোঁট দিয়ে দখল করে নেয় রোদের ঠোঁট। রোদ প্রথমে ছটফট করলেও পরে শান্ত হয়ে যায়। 5 মিনিট পর রোদকে ছেড়ে দেয় শুভ্র। রোদ লজ্জা মুখ লুকায় শুভ্রের বুকে। শুভ্র রোদের মাথা তুলে নিজের সামনে। রোদ নিচের দিকে তাকিয়ে আছে।
লজ্জায় রোদের গাল রক্তিম হয়ে গেছে। শুভ্র পকেট থেকে রুমাল বের করে, রোদের ও কার চন্দ্রবিন্দু টের পাশে হালকা লিপস্টিকগুলো মুছে দেয়। আর রাগী কণ্ঠে বলে ওঠে, এইভাবে সেজেগুজে বাহিরে যাওয়ার দরকার নেই। সাজার হলে বন্ধ ঘরে আমার সামনে সাজকে ওকে। রোদ মুখ খুলে কিছু বলতে যাবে, কিন্তু শুভ্র ঠোঁটে আঙ্গুল দিয়ে চুপ করিয়ে দেয়। শুভ্র ঠোঁটের লিপস্টিক মুছে রুমাল নিজের পকেটে রেখে রোদকে জড়িয়ে ধরে কপালে ঠোঁট শব্দ করে চুমু খায়। রোদের কপালের সাথে কপাল ঠেকিয়ে জোরে শ্বাস ফেলে বলে ওঠে, মিস ইউ বউ। রোদ চোখ বড় বড় করে তাকিয়ে আছে। শুভ্র রোদকে ছেড়ে ড্রয়ার থেকে একটা ফোন বের করে রোদের হাতে দিয়ে বলে, এই নাও ফোন, নিজের সাথে সাথে রাখবে, আর ফোন দিলে যেন সাথে সাথে রিসিভ হয়। রোদ ফোন হাতে নিও, এ কার উল্টে পাল্টে দেখছে। আইফোন 17 এর আগে যে ফোনটা দিয়েছিল সেটা জঙ্গলেই হারিয়ে গেছে, আর খুঁজে আবার এই নতুন ফোন দিচ্ছে। রোদ কিছু বলতে যাবে তখনই শুভ্র বলে, নিচে হয়তো তোমার জন্য সবাই ওয়েট করছে, চলো। রোদ শুভ্রের পিছু পিছু হাঁটা দেয়। শুভ্র নিজের রুম পাসওয়ার্ড দ্বারা লক করে সামনে হাঁটা দেয়। বাড়ির বাহিরে আসে সামনে শুভ্র, তার পিছনে রোদ গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। সবাই, হেনা বেগম বড়রা সবাই গাড়িতে উঠেছে। নিলয় গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। কিছুটা দূরে অয়ন ফোনে কারো সাথে কথা বলছে। রোমান রুহির সাথে কিছু নিয়ে কথা বলছে। আর নীলা জেরিন জুই এক পাশে দাঁড়িয়ে আছে। অহনা টিনা গাড়িতে উঠে বসে আছে। শুভ্র সামনে আসতেই নিলয়ে চোখ যায়। শুভ্র দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে শুভ্রের দিকে। নিলয় কিছুটা চেঁচিয়ে উঠে বলে, নিলয় ব্রো, তুমি কি লিপস্টিক পরো নাকি? এমন কথায় রাগী চোখে তাকায় শুভ্র নিলয়ের দিকে। নিলয় হাসার চেষ্টা করে বলে, না মানে ব্রো, তোমার ঠোঁটে লিপস্টিক লেগে আছে। নিলয় কথা সবার কানে পৌঁছায়। পিছনে রোদ লজ্জায় মাথা নিচু করে আছে। সবার চোখ যায় শুভ্রের দিকে, সবাই হা হয়ে তাকিয়ে আছে শুভ্রের দিকে। রোদ শুভ্রের পাশে মাথা নিচু করে আছে। অয়নের চোখ যায় রোদের দিকে। রোদ যখন বাসা থেকে বের হয়েছিল তখন সে খেয়াল করেছিল রোদের ঠোঁটে লাল রঙের লিপস্টিক, কিন্তু এখন কোনো কিছু নেই। শুভ্রের ঠোঁটে লিপস্টিক লেগে আছে সবার বুঝতে, আর বাকি রইল না কিছু। অয়নের বুকের বা পাশে চিনচিন করে ব্যথা শুরু হয়। নিলয় হাবলার মতো তাকিয়ে আছে শুভ্রের থেকে উত্তরের আশায়। শুভ্র চোখ গরম করে নিলয়ের দিকে তাকিয়ে নিজের গাড়ির দিকে চলে যায়। এইদিকে জেরিন রাগে ফুঁসতে, নীলা রুহি মিটি মিটি হাসছে। সবাই আর কথা বাড়ায় না, সবাই গাড়িতে উঠে চলে যায়। গ্রামের বাড়ির উদ্দেশ্যে রোদ পুরো গাড়িতে চুপচাপ বসেছিল। 4 ঘন্টা জার্নি করে গাড়ি এসে থামে গ্রামে এক পুরানো 5 তলা বাড়ির সামনে। গাড়ি থেকে নামতেই চোখ পড়ে পুরানো গেটের সামনে লেখা চৌধুরী ভিলা। একে একে সবাই বাড়ির ভিতরে যায়। বাড়িটি পুরানো হলেও চারদিকে কেমন আভিজাত্যের ছাপ। বাড়ির পিছনে বিশাল জঙ্গল। রোদ চারপাশটা ঘুরে ঘুরে দেখছে। নিলয় ফোন বের করে লাইভ অন করে সবাইকে লাইভ দেখাচ্ছে। হেনা বেগম সবাই উদ্দেশ্য করে বলে ওঠে, হেনা বেগম আগে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপর সব ঘুরে দেখো। এখন সবাই বাড়ির ভিতরে আসো। কথাগুলো বলেই হেনা বেগম বাড়ির ভিতরে চলে যায়। রোদরুহি সবাই আস্তে আস্তে বাড়ির ভিতরে প্রবেশ করে। নিলয় ফোন নিয়ে লাইভ দেখাতে দেখাতে বাড়ির ভিতরে ঢুকে এমন সময় নীলার সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। নীলা রাগী চোখে তাকিয়ে কটমট করে বলে ওঠে, চোখ কি পকেটে নিয়ে হাঁটেন? হ্যাঁ, সব সময় আমার সাথে এসে ধাক্কা খাওয়া লাগবে। নিলয় দাঁত কেলিয়ে হাসে, তারপর বলে, নিলয় আসলে বিয়াইন আপনারে দেখলেই আমি বারবার প্রেমে তো পড়ি না, তাই এইভাবে পড়ে যাই। নীলা রেগে গিয়ে দাঁতে দাঁত চেপে বলে, আমি আপনার বিয়ান কবে থেকে হলাম? নিলয়, যখন থেকে রোদ আমার ভাবি তখন থেকে। নীলা রেগে গিয়ে বাড়ির ভিতরে চলে যেতে যেতে বলে, নীলা আপনি আসলেই একটা গাধা। নীলার কথা শুনে নিলয় হেসে দিয়ে বলে ওঠে, বুঝবা বুঝবা, যেদিন বুঝবা বিয়াইন, ওই দিন হারিকেন জ্বালাইয়া খুঁজবা। নিলয়ও নীলার পিছু পিছু বাড়ির ভিতরে চলে যায়। 2 দিন পর গ্রামের বাড়ি চৌধুরী ভিলা। রাত দুপুর 12টা কি দুপুর 12টা। ছাদে দাঁড়িয়ে আছে রোদ। আজ 2 দিন হল গ্রামের বাড়ি এসেছে রোদ। শুভ্র আসেনি, কি জানি কাজ আছে তার জন্য। দিনের সময়টা ভালোভাবে কাটলেও রাতে অনেকটাই একা একা লাগে, সবাই হয়তো গভীর ঘুমে। রোদ বাড়ির ছাদে দাঁড়িয়ে আছে। চারদিকটা কেমন গা জমজমে পরিবেশ। বাড়ির পিছনে বিশাল জঙ্গল। কিছুক্ষণ হল রোদ ছাদে এসেছে। ভয়ে ভয় লাগছে, কেন জানি মনে হচ্ছে আশেপাশে কেউ আছে। পিছন থেকে কিছু শব্দ পেয়ে পিছনে ঘুরে তাকায়, সামনে কোনো অবায়ক দেখে চিৎকার করতে নেয়। এমন সময় মুখে রুমাল চেপে ধরে। 1 মিনিটের মধ্যে ডলে পড়ে সামনে থাকা লোকটার বুকে। সামনে থাকা লোকটা বাঁকা হেসে কোলে তুলে নেয়। আস্তে আস্তে সেন্স ফিরে রোদের চোখ খুলে তাকাইতেই দেখে সামনে সব অন্ধকার, কিছু বুঝে উঠতে পারে না। হাত নড়াচড়া করার চেষ্টা করতেই বুঝে কেউ তার হাত চোখ মুখ বেঁধে রাখছে। রোদ অজানা ভয়ে কেঁপে ওঠে, মনে মনে আল্লাহকে ডাকছে। এমন সময় কারো